রোহিঙ্গা প্রত্যাবাসন নয়, মিয়ানমারের সাথে বাণিজ্য করছে বন্ধু রাষ্ট্রগুলো, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর। ওমিক্রন রোধে বড়দিনের ছুটি বাতিলের পরামর্শ ডব্লিউএইচওর, যুক্তরাষ্ট্রে প্রথম প্রাণহানি। ফিলিপাইনে সুপার টাইফুন রায়ের তাণ্ডবে নিহত বেড়ে ৩৭৫, বাস্তুচ্যুত অন্তত ৫ লাখ। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি সাদিয়া আফরিন। লেখক অভিজিতের পলাতক খুনিদের ধরতে যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এমন পুরস্কারের ঘোষণায় যুক্তরাষ্ট্র এর আগেও সফল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। পরে অনুষ্ঠানে রোহিঙ্গা প্রসঙ্গে বলেন, তাদের ফেরত নেয়ার ব্যাপারে কোনো সাড়া নেই, উল্টো মিয়ানমারের সাথে বন্ধু রাষ্ট্রগুলো বাণিজ্য করছে। চীন ও রাশিয়া মিয়ানমারকে সহযোগিতা করেই যাচ্ছে। যারা মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছেন তাদের সেটা এখনই বন্ধ করা উচিত। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমার সৃষ্টি করেছে, এর সমাধানেও তাদের বড় ভূমিকা রাখতে হবে। তারা কথা দিয়েছিল রোহিঙ্গাদের ফেরত নেবে, কিন্তু তারা সেই কথা রাখেনি। গেল ৫ বছরে ১৫ বার কথা হয়েছে, কিন্তু কোনো ফল আসেনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তারা নিজ ভূখণ্ড থেকে অনেক দূরে রয়েছে। এখন আমরা চাই রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত। এর দায় আমাদের নয়। ওমিক্রনের বিস্তার রোধে বড়দিনের ছুটি ও আয়োজন বাতিলের পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসুস। যুক্তরাষ্ট্রে ওমিক্রনের প্রথম প্রাণহানি হয়েছে। এদিকে ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছে প্রায় ৫,৪০০ জন, নতুন শনাক্ত ৫.৫ লাখের বেশি। করোনার ডেল্টা ধরনের চেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন। এ নিয়ে উদ্বেগ জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসুস বলছেন, ওমিক্রনের বিস্তার রোধে বড়দিনের ছুটি ও সমস্ত উৎসব আয়োজন বাতিল করা উচিত। যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রেও প্রাণহানি ঘটিয়েছে ওমিক্রন। দেশটির টেক্সাসে ওমিক্রন আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। মার্কিন স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমানে দেশটির সবচেয়ে প্রভাবশালী ধরন ওমিক্রন। গত সপ্তাহে দেশটিতে নতুন শনাক্ত রোগীর ৭৩% ওমিক্রনে আক্রান্ত। ওমিক্রন আতঙ্কে কঠোর বিধিনিষেধ আরোপ করছে ফ্রান্স, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। জারি করছে ভ্রমণ নিষেধাজ্ঞা। বড়দিনকে সামনে রেখে ২৩ ডিসেম্বর থেকে কঠোর লকডাউন জারি ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। ভারতে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছে ২০০ জন, তবে তাদের মধ্যে ৭৭ জন এরই মধ্যে সুস্থ হয়েছেন। ইটালিতে আবারও উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে বাড়ানো হচ্ছে টিকা কার্যক্রম। এদিকে ওমিক্রন মোকাবিলায় মডার্নার টিকার বুস্টার ডোজ সুরক্ষা দিবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। একে কার্যকর ও নিরাপদ দাবি করছেন মডার্নার চিফ মেডিকেল অফিসার পল বার্টন। আগামী বছরের শুরুতে ওমিক্রনের বিরুদ্ধে বিশেষ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন তিনি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিলিপাইনে সুপার টাইফুন রায়ে আঘাত হানার পঞ্চম দিনে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৫ জনে দাঁড়িয়েছে। বিভিন্ন শহরে আহত হয়েছে অন্তত ৫১৫ জন। পুলিশ জানিয়েছে এখনও ৫৬ জন নিখোঁজ রয়েছে। সুপার টাইফুন রায় আঘাত হানার ৫ দিন পেরুলেও এখনও বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকা। দুর্গত এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা। ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে এখন পর্যন্ত ৫,০০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মোট ৬ রাজ্যে বাস্তুহীনের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।
ঘূর্ণিঝড়ের গতিপথে থাকা অন্তত ৩,৮০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। উত্তর মিন্দানাও রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ $1,20,000 মার্কিন ছাড়িয়েছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, টাইফুনের আঘাতে দেশ জুড়ে ৫,৩৯১ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির স্থানীয় সরকারের তথ্য মতে ঝড়ের কারণে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে ২২৭টি শহর। ঝড়ো বাতাস, প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিদ্যুৎ ও মোবাইল টাওয়ার উপড়ে যাওয়া ও প্রধান সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের কয়েক কোটি মানুষ। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে কর্মীদের। এদিকে দেশ জুড়ে উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য ৫,৮৩৭ জন কর্মী নিয়োগ করেছে দেশটির সরকার। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘমেয়াদী ত্রাণ প্রচেষ্টায় অর্থায়নের জন্য $22 মিলিয়ন মার্কিন চেয়ে জরুরি আবেদন করেছে। এদিকে টাইফুন রায়ের প্রভাবে ভিয়েতনামে প্রবল ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ইতালির করোনা পরিস্থিতি নিয়ে জানাতে রোম থেকে যোগ দিচ্ছেন ইউসুফ আলী। ইউসুফ, ইতালিতে আর কতজনের ওমিক্রন শনাক্ত হয়েছে এবং সামনে বড়দিন আছে, সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি ধন্যবাদ। আসলে ওমিক্রনটি ইতালিতে কিন্তু যেভাবে শুরু হয়েছিল, অর্থাৎ গত 27শে নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয়েছিল ইতালিতে। তো গত 17 ডিসেম্বর অর্থাৎ 5 দিন আগ পর্যন্ত ওমিক্রনটি কিন্তু বেশ নিয়ন্ত্রণে ছিল। সর্বমোট 17 জন পাওয়া গিয়েছিল, শনাক্ত হয়েছিল। কিন্তু গত 5 দিনে সেটি কিন্তু বেড়ে 60 হয়েছে সংখ্যাটি। অর্থাৎ এটি কিন্তু যে আতঙ্কটি আশা করেনি, সেটি কিন্তু হঠাৎ করে বেড়ে গিয়েছে এবং সেটি বড়দিনকে সামনে রেখে কিন্তু বাড়ছে। অর্থাৎ এখানে পত্রিকাগুলো যে তথ্য দিচ্ছে তাতে গত 5 দিনে 0.5% থেকে 1.1% উন্নীত হয়েছে। অর্থাৎ এটি কিন্তু একটি আতঙ্কের রূপ নিচ্ছে ইতালিতে, সেটি বলা যায়। এবং আরো একটি পত্রিকা এখানে যে তথ্য দিচ্ছে সেখানে বলা হচ্ছে যে 84 জন শনাক্ত হয়েছে। তো দুটি পত্রিকা, বিভিন্ন পত্রিকার মধ্যে দুটি তথ্য দিচ্ছে এই মুহূর্তে, 60 অথবা 84। তো সেটি যাই হোক, এই মুহূর্তে কিন্তু এটি একটি আতঙ্ক হচ্ছে বড়দিনকে সামনে রেখে। এবং সে কারণে সরকার কিন্তু ইতিমধ্যে গতকালকে একটি নতুন ঘোষণা আসছে যে আগামী পরশু থেকে অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে যেই দেশটির রাজধানী রোম সহ লাসিও যে বিভাগটি রয়েছে, যেখানে 5টি জেলা শহর রয়েছে, বড় একটি অন্যতম বড় একটি বিভাগ, সেখানে কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক হবে। অর্থাৎ বাইরে আমরা এখন যারা চলাফেরা করছি তাদের কিন্তু মাস্ক পরতে হয় না। অর্থাৎ বাইরে একটি প্রতিষ্ঠানে গেলে বা কোথাও প্রবেশ করলে মাস্ক পরতে হয়, বাট পাবলিক প্লেস কিন্তু মাস্ক পরতে হয় না, সেটা কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে। অন্যান্য শহরগুলোতে কিন্তু বড়দিন সামনে রেখে বেশ কিছু বিশেষ করে আপনার মাস্ক পরতেই হবে এবং যেই ডিস্কো অথবা অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেখানে বিনোদন কেন্দ্র রয়েছে, অর্থাৎ বড়দিনকে সামনে রেখে যেই আয়োজনগুলো হচ্ছে, সেখানে কিন্তু স্বাভাবিক চলাচলের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে সরকার, দিয়েছে। ইউসুফ, আপনি বলছেন যে বড়দিনকে সামনে রেখে কিছু বাধ্যতামূলক নিয়ম করা হয়েছে, যেমন মাস্ক পরার নিয়মটি। এর আগে কিন্তু আমরা দেখেছি কড়াকড়ি বিরুদ্ধে সাধারণ মানুষ বিক্ষোভ করেছে। তো সেক্ষেত্রে বড়দিনকে সামনে রেখে যে নিয়ম চালু করা হলো, সেক্ষেত্রে আবার কোনো বিক্ষোভ হচ্ছে কিনা বা সাধারণ মানুষ প্রতিবাদ করছে কিনা? জি ধন্যবাদ। আসলে প্রতিবাদটি গতকালকে হয়েছে, তার আগের দিনও হয়েছে, তোরিনো শহর মিলানে হয়েছে। সেই বিক্ষোভটি কিন্তু অনবরত হচ্ছে। কিন্তু সরকার আসলে যেহেতু বিষয়টি স্বাস্থ্যগত এবং দেশের জনগণের স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু সরকার জনগণের এই যে কিছু অংশের, অর্থাৎ কিছু বেশ একটু অংশের যেই গ্রিন ভ্যাকসিনের বিরুদ্ধে যেই বিক্ষোভটি, সেটি কিন্তু আসলে বড় ধরনের আমলে নিচ্ছে না সরকার। সেটিকে কিন্তু বড় ধরনের পাত্তা না দিয়ে সরকার কিন্তু স্বাস্থ্যগত বিষয়টি নিরাপত্তার স্বার্থে কিন্তু সরকার তার সিদ্ধান্তগুলো জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং জনগণ সেটি মানতে বাধ্য হচ্ছে। কারণ এটি একটি স্বাস্থ্যগত ব্যাপার। একজন মানুষের কিন্তু নাগরিকের আরেকজন মানুষকে ক্ষতি করার কিন্তু সেই অধিকারটি না এখানে নেই, যেহেতু মানবাধিকারটি এখানে কিন্তু খুব শক্তভাবে দেখা হয়। তো সেখানে সেটি সরকার কিন্তু খুব শক্তভাবে দিচ্ছে। এবং আপনি জানাতে চাই যে ইতিমধ্যে কিন্তু দেশটির প্রায় 77.8% নাগরিক কিন্তু ইতিমধ্যে ভ্যাকসিনেটেড, অর্থাৎ টিকা নিয়েছে। তারপরে কিন্তু এটি সংক্রমিত হচ্ছে। অর্থাৎ সেটি কিন্তু মানুষের যদি নাগরিকদের চলাফেরা, সেটি কিন্তু একদম স্বাভাবিক করছে তারা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।
ইতালি থেকে জানাচ্ছিলেন ইউসুফ আলী। মালয়েশিয়ায় 3 দিনের ভারী বৃষ্টির ফলে বন্যায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে 50,000-এর বেশি মানুষ, নিখোঁজ রয়েছে অনেকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্য পাহাং, যেখানে প্রায় 32,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া মালয়েশিয়ার সবচেয়ে ধনী ও জনবহুল রাজ্য সেলাঙ্গোর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের পরিমাণ সোমবার অনেকটা কমেছে। উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য কয়েক হাজার জরুরি কর্মী ও সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মালদ্বীপে 1 লাখ বাংলাদেশি শ্রমিকের মধ্যে 50,000-ই অবৈধ। দালালদের মাধ্যমে গিয়ে বেশিরভাগই পড়েছেন বেকায়দায়। মালদ্বীপে নিযুক্ত হাই কমিশনার জানান, দুই দেশের সরকারের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই সংকট দূর করা সম্ভব। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করার বিষয়েও আশাবাদী প্রবাসীরা। মালদ্বীপের হুলহু মালে শহরের এই হোটেলে কাজ করা প্রায় শতভাগ শ্রমিক প্রবাসী বাংলাদেশি। দক্ষতার সঙ্গে হোটেল পরিচালনার কাজ করছেন তারা। সুযোগ সুবিধা ভালো থাকায় আয়ও করছেন বেশ। দক্ষতা অর্জন না করতে পারায় অনেকেই ভালো মানের চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বাংলাদেশ থেকে যদি কোনো দক্ষ কর্মী এই মালদ্বীপে আসেন তাহলে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে। যদি আপনি ইংলিশ না বুঝে তাহলে কনস্ট্রাকশন সাইট বা দোকানে অ্যাজ এ শপকিপার হিসেবে এগুলো এইসব সেক্টরে কাজ করতে হবে। স্নগলি করতে আছে, ড্রাইভিং করতে আছে, তাদেরকে আমার সব কিছু এগুলো বুঝিয়ে দিতে হবে। মালদ্বীপের সবচেয়ে বড় মাছের আড়তেও কাজ করা অনেক বাংলাদেশি পড়ছেন ভিসা জটিলতায়। প্রত্যেকটা বাঙালি আপনার দালালরা বইলা নেই কোম্পানি ভালো, স্যালারি খুব ভালো, কিন্তু আনার পর বলতেছি কি কোম্পানিরা দেখতেছে ঠিক কথায় কাজে কোনো মিল হইতেছে না। ওদের এটার ব্যবসা মানে টাকা পয়সা নিয়ে কাগজপত্র করে না ঠিকভাবে। পাসপোর্টগুলো কোম্পানির হাতে আছে, তো এই কোম্পানির হাতে থাকনে এখন আমরা পাসপোর্ট বানাইতে পারি না। দেশটিতে নিযুক্ত হাই কমিশনার জানান, ছোট্ট এই দেশে 1 লাখের বেশি বাংলাদেশি কাজ করলেও অর্ধেকই অবৈধ। তারা এখন পূর্ব শর্ত দিয়েছে যে একজন যদি এক নিয়োগকারী কর্তৃপক্ষ পায়, অর্থাৎ আমি যদি একজন মালদ্বীপিয়ান হই, আমার যদি কোটা থাকে 10 জন প্রবাসী কর্মী নেয়ার, শুধুমাত্র সেই ক্ষেত্রে তারা আমার কোম্পানির এগেনস্টে প্রতিষ্ঠানের পক্ষে তারা 10 জনকে রেগুলারাইজ করার অনুমতি দিচ্ছে। দেশটিতে বাংলাদেশের কোনো ব্যাংকের শাখা না থাকায় সরাসরি টাকা পাঠানো যাচ্ছে না। মালদ্বীপের রুপি থেকে ডলার, তারপর টাকাতে রূপান্তর করার কারণে লোকসানে পড়তে হচ্ছে বলেও জানান প্রবাসী বাংলাদেশিরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। কলকাতার পৌরসভা নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। বিশাল ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল। 144টি আসনের মধ্যে 134টিতে জয় পেয়েছে দলটি, আর মাত্র 5টিতে বিজেপি জয় পেয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়ও এগিয়ে আছেন। সকাল থেকেই কালীঘাটে উল্লাস শুরু করেছে তৃণমূল। কংগ্রেসের সন্তোষ পাঠক ও প্রকাশ উপাধ্যায় এগিয়ে। তৃণমূল কংগ্রেস আগেই ঘোষণা দিয়েছিল 134টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। 2015 সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল 115টি, বাম 15, বিজেপি 7, কংগ্রেস 5 ও নির্দল 3টি আসন। চলতি বছর 1,100 কোটি ডলার আয়কর পরিশোধ করবেন বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এই বছর ইতিহাসের সবচেয়ে বড় আকারের ব্যক্তি শ্রেণীর আয়কর পরিশোধ করতে যাচ্ছেন বলেও দাবি তার। রোববার এই বিষয়ে টুইট করেন ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পরও কোনো ধরনের নগদ বেতন বা বোনাস পান না টেসলা এবং স্পেসএক্সের এই কর্ণধার, বরং শেয়ার বাজারে বিনিয়োগ থেকে আয় করেন ইলন মাস্ক। আর মার্কিন শেয়ার বাজারে তার বর্তমান বিনিয়োগের আয় থেকেই 1,100 কোটি ডলার কর ধরা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংস্থা প্রোপাবলিকার এক প্রতিবেদনে জানানো হয়, 2018 সালে নিজের আয়ের বিপরীতে কোনো করই পরিশোধ করেননি ইলন মাস্ক, জেফ বেজোস, মাইকেল ব্লুমবার্গ সহ আরও অনেক শীর্ষ ধনী।
চলতি বছরে মাত্র ৪৫ জন বিদেশি পর্যটক পেয়েছে ইন্দোনেশিয়ার সুন্দরতম দ্বীপপুঞ্জ বালি। ২০ মাস বন্ধের পর ৩ মাস আগে পর্যটন চালু হলেও পর্যটকদের আকৃষ্ট করা যাচ্ছে না। করোনা বিধিনিষেধ সহ নানা জটিলতায় থমকে গেছে বিলিয়ন ডলারের এই পর্যটন খাত। প্রতি বছর ৬০ লাখের বেশি পর্যটক বেড়াতে যায় ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ বালিতে। স্থানীয় সংস্কৃতি ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটিকে বলা হয় দ্য লাস্ট প্যারাডাইস অন আর্থ। পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে এর অবস্থান। অথচ চলতি বছরে বালিতে বিদেশি পর্যটক গিয়েছে মাত্র ৪৫ জন। ২০২০ সালের প্রথম ৩ মাসে পর্যটকের সংখ্যা ছিল ১০ লাখ। আর ২০১৯ সালে বালিতে ভ্রমণ করতে গিয়েছিলেন ৬২ লাখের বেশি বিদেশি পর্যটক। বালির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি এ তথ্য জানিয়েছে। করোনার কারণে গত বছর মার্চে সব পর্যটকদের জন্য বালি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ইন্দোনেশিয়া সরকার। ২০ মাস পুরোপুরি বন্ধ ছিল পর্যটন। চলতি বছরের অক্টোবরে কিছু দেশের জন্য পুনরায় খুলে দেওয়া হয় বালির সীমানা। তবে সীমানা খুললেও বিদেশিদের উপর আরোপিত নানা বিধিনিষেধ ও ভিসা জটিলতার কারণে এখনও পর্যটক ভিড়াতে পারছে না বালি কর্তৃপক্ষ। এছাড়া নতুন ওমিক্রন আতঙ্ক চিন্তার ভাঁজ ফেলছে সংশ্লিষ্টদের কপালে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমের সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।